দর্শক, আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আনিকা ইশা ফিকরা। আজকে আমরা হাজির হয়েছি যশোরের শার্শা উপজেলায় এবং আমাদের সাথে আছেন তরুণ উদ্যোক্তা জাকির হোসেন, যিনি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার হলেও দেশের মাটি এবং কৃষিকে ভালোবেসে প্রায় 50 বিঘার ওপর তৈরি করেছেন ফল বাগান এবং তার নাম দিয়েছেন রুচিঘর। আজকে আমরা তার সাথেই জানবো রুচিঘরের ফল বাগান সম্পর্কে। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো ভাইয়া ভালো আছি। আপনি তো এমন ভাবে পরিচিতি লাভ করেছেন যে আমরা খুঁজতে খুঁজতে একদম আপনার প্রকল্পে চলে এসেছি। খুবই ভালো লাগলো ভাই এখানে এসে। বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করতে পারি যে বাংলাদেশের মাটিতে এত সুন্দর ফল হয়, এত পুষ্টিকর ফল হচ্ছে, অথচ আমরা জানি না। যেমন আমি আজকে নিজে এসেই জানলাম এবং অফ ক্যামেরায় তো আমি আপনার মালটা খেয়েও দেখলাম। এত মিষ্টি মালটা আমি আসলে কখনো আমার আগে খাওয়া হয়নি বাজার থেকে কিনে। আপনি এটা আমাকে ডিটেলস বলেন যে মালটা কয় জাতের মালটা আপনি এখানে চাষ করছেন? 6টি জাতের মালটা নিয়ে কাজ করছি। এগুলো সবই দেশি মালটা, 4টা মিষ্টি জাত এবং 2টা টক মিষ্টি জাত। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন মালটাগুলো, এগুলো সবই দেশি মালটা। নামগুলো আমি এক্সাক্ট এখন আমি আপনাকে বলতে পারছি না। নামগুলো নিয়ে বেশ কিছু মতনৈক্য আছে, এক একজন এক এক নাম বলছে, এই জন্য আমি প্রত্যেকটা নাম আপনাকে আমি এখন বলতে পারছি না। তবে এটা দেশি মালটা, এতটুকু বললাম। হ্যাঁ, এক জাতের মালটা আমি খেয়ে দেখলাম অনেক মিষ্টি, আরেকটা দেখলাম একটু মিষ্টি একটু টক। তো ওইটা সম্পর্কে একটু বলেন। যে আমি আপনাকে যেটা বলছিলাম যে আমাদের মোট 6টা জাতের মালটা এখানে আছে। তো এর ভিতরে 4টা মালটা আছে এগুলো মিষ্টি মালটা, 2টা আছে কড়া মিষ্টি, যেগুলোর মিষ্টতার মান আমরা ভেরি রিসেন্টলি মাপছিলাম, এগুলা 16+ হয়েছে। 16+ যদি সুগারের মান হয় তাহলে এটা অনেক মিষ্টি। আর 2টা আছে আপনি এখন যেটা গাছের সামনে দাঁড়িয়ে আছেন আর কি, এটা টক মিষ্টি মালটা। আচ্ছা আচ্ছা, 14.6 আর কি এটা সুগারের মান আসছে। এটা টক মিষ্টি স্বাদের, খুবই সুস্বাদু এবং রসালো। তার মানে আপনার কাছ থেকে আমরা সুগারের মানটাও জানতে পারছি যে 16 হলে অনেক মিষ্টি, 14 হলে টক মিষ্টি। এটা কিন্তু আমরা আজকে নতুন জানলাম। এটা আমি নিজেও জানতাম না যে মালটার এরকম মিষ্টতার এরকম ভ্যারাইটিস হয়। দেশি মালটা তো আমরা জানি বাড়ি জাতের হয়, ওই বাড়ি জাতটা সম্পর্কে কি, এটা কি বাড়ি জাতেরই মালটা? জি আপু, আপনি যেটা বলছিলেন যে বাড়ি ওয়ান বা কোন জাতের মালটা, আমি আপনাকে যদি একটু প্র্যাকটিক্যাল দেখাই আপনি বুঝতে পারবেন যেটা আপনি প্রশ্ন করছিলেন। এই যে পয়সা চিহ্নটা দেখতে পাচ্ছেন, পয়সা চিহ্ন, হ্যাঁ, এটাকে আমরা সাধারণত বাড়ি মালটা বলে থাকি বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, বাট বাড়ি মালটারও বেশ কিছু আলাদা আলাদা ভ্যারাইটি আছে। এগুলো সে আলাদা ভ্যারাইটির ভিতরে, এটা বাড়ি ওয়ান না, বাড়ি জাতের আলাদা যে ভ্যারাইটি আছে সেগুলোর ভিতরে আর কি। এটা মূলত একটু টক মিষ্টি স্বাদের। আচ্ছা, এটা 14.6 এটার মিষ্টতার মান আসছে, টক মিষ্টি স্বাদের। ভাই 16, এগুলাতে 16+ ও আচ্ছা, তাহলে আমরা এখন দেখেই বুঝতে পারবো। এটা কিন্তু আমরা জানতাম না যে এরকম। তো আপনি এটা সম্পর্কে একটু আমাকে বলবেন যে এটা কেন হলুদ মালটা, যে এটা আমাদের মাটিতে, বাংলাদেশের মাটিতে হলুদ মালটা হচ্ছে, এটার রহস্যটা কি? এটা কি চারার জন্য নাকি মাটির জন্য নাকি যত্নের জন্য, কোন কারণে এটা হচ্ছে আমাকে একটু বলবেন। হলুদ কালারটা আসলেই আসতো না, বাট এখন বাড়িরই বেশ কয়েকটা জাত আলাদা আলাদা আমাদের দেশে চাষ হচ্ছে, যেগুলো আমার হাতে আপনি গাছেও দেখতে পাচ্ছেন পরিপূর্ণ হলুদ কালার চলে আসে। জাতেরও একটা ফ্যাক্ট আছে যে আপনি যদি ভালো জাতের চারা সংগ্রহ করতে পারেন তাহলে অবশ্যই সেটা আপনাকে ভালো ফলন দেবে এবং ওটা কালার আসবে এবং সেটা রস ধরে রাখা আরো হয়তো সামনে কিছুদিন থাকবে। এই টাইমটা পর্যন্ত রাখতে গেলে অবশ্যই আপনাকে বাগানে পরিচর্যা করা, গাছের সার দেয়া বা স্প্রে বা পানি দেয়া, সবগুলো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। শুধুমাত্র আপনি ভালো জাতের চারা লাগালে আপনাকে ফল যে এই সময় পর্যন্ত রস, মিষ্টতা এবং গাছে ফল থাকবে এটা আশা করলে হবে না। আপনাকে সব দিকটাই খেয়াল দিতে হবে। ভাইয়া, এখানে তো আমরা মালটার একটা গাছ দেখলাম, আমরা আপনার আরো কয়েকটা মালটার গাছ একটু ঘুরে দেখতে চাই। জি অবশ্যই, চলুন আমরা ঘুরে দেখি। আমরা এখানে মোট 50 বিঘার প্রজেক্ট, প্রায় 50, কিন্তু 16 বিঘা মতন আমাদের মালটা আছে। আচ্ছা আচ্ছা, ফেব্রুয়ারিতে ফুল আসার কারণে আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহের ভিতরে সাধারণত ফলগুলো নামিয়ে ফেলি।
এটা কি 6 নাম্বার দেখছি, রুচি 6? জি, এটা মূলত আমাদের একটা ভ্যারাইটি। আমরা রুচি ঘর, যেটা আপনাকে বলছিলাম যে আমাদের একটা অনলাইন পেজের নাম, তো আমরা মালটাগুলাকে একটু জাস্ট মার্কিং করার জন্য যে কোনটা কোন জাত আলাদা আলাদা, এটা করার জন্য আর কি রুচি 6 দিয়ে এটা বোঝার মার্কিং করা। সুবিধা। যে আমি বলছিলাম যে আমরা 6টা জাত পেয়েছি এখানে। তার মানে সেটা এটা আর কি। হচ্ছে শেষ জাত? জি, এটাই শেষ জাত। আচ্ছা আচ্ছা। তো এখনো আপনি ফল দেখছেন, এটা কিন্তু আপনার ওই যে পয়সা চিহ্নিত না। হ্যাঁ, এটা মূলত টক মিষ্টি স্বাদের একটা মালটা, যেটা আপনাকে বলছিলাম যে 14+ হয়েছে এর সুগারের মালটা। 3টা 3.5 কেজি হয়ে যায়। আমি আপনাকে একটা মালটা একটু কেটে দেখাই আপু, একটু ফোকাসিটা দিলে আপনি যদি একটু এই পাশে আসতেন। আচ্ছা। যারা নতুন কৃষি উদ্যোক্তা, তারা যদি কৃষির সাথে লেগে থাকি, তাহলে আমরা আশা করছি আগামীতে বাইরের থেকে ফল বাংলাদেশে আনা লাগবে না। বাইরের ফলের থেকে আমাদের দেশের ফলগুলো যেমন সুস্বাদু, তেমন খেতে ভালো, আর সব থেকে বড় বিষয় যেটা, এটা একেবারেই ফ্রেশ একটা মালটা। আমাদের আজকের অনুষ্ঠানটা মূলত সাজানো হয়েছে নতুন যারা কৃষি উদ্যোক্তা আছে তাদেরকে আগ্রহী করার জন্য, দেশের কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য। তো সেক্ষেত্রে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু আপনি একজন সফল উদ্যোক্তা, নতুন যারা এই ক্ষেত্রে আসতে চাচ্ছেন, কৃষি ক্ষেত্রটাকে সমৃদ্ধ করতে চাচ্ছেন, তারা আসলে কি কি উপদেশ পেতে পারে আপনার কাছে, বা কিভাবে হলে তারা আপনার মতো সফল হতে পারবে, একটু বলেন। সফলতার বিষয়টা আসলে একটু সময়ের বিষয়। যারা এই পেশার সাথে নতুন আসতে চায়, আমি তাদেরকে প্রথমেই বলবো তারা খুব বেশি পরিমাণে বিভিন্ন এগ্রো ফার্মগুলো ভিজিট করুক। কারণ একজন নতুন উদ্যোক্তা তখনই সফলতা পাবে যখন সে অনেক বাগান দেখে সেখান থেকে ছোট ছোট পরামর্শগুলো ধারণ করে সেটাকে সে অ্যাপ্লাই করতে পারবে নিজের প্রজেক্ট। আর অবশ্যই জাত একটা নির্বাচন, ভালো জাত নির্বাচন করে, এটা একটা মুখ্য বিষয়। যে চাষি করুক, সেটা ড্রাগন হোক, মাল্টা হোক, যেটাই করুক, সে ভালো জাতের চারা সংগ্রহ করবে যে কোনো বাগানির কাছ থেকে, নার্সারি থেকে না। বিকজ নার্সারিতে যারা চারা উৎপাদন করে, এরা বিভিন্ন জায়গা থেকে সায়ন সংগ্রহ করে, এরা নিজেরা জানে না যে কোনটা কোন জাতের চারা। কিন্তু যে বাগানি, সে যে চারাটা আপনাকে দেবে, নতুন উদ্যোক্তাকে, সে তার বাগানের চারাটাই দেবে। আর একজন উদ্যোক্তাকে যেটা বলার, আবেগে বাগান করবে না, অন্য সফলতা দেখে না। এই প্রশ্নটা আমি প্রথমেই করতাম যে একজন উদ্যোক্তা তো প্রথমেই সফলতা পাবে না, জি না। তো সে যদি প্রথমে সফলতার গল্প শুনে সে আসলো, তারপর যদি প্রথম কিছু মাসেই সে হতাশ হয়ে যায়, তাহলে কিন্তু তার আর কৃষি অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে না। জি। তাহলে সেক্ষেত্রে সে কিভাবে হতাশা দূর করবে, বা প্রথম পর্যায়ে পারছে না বলেই যে হাল ছেড়ে দিবে, মানে এরকমটা যে হওয়া যাবে না, এই বিষয়ে আপনি কি বলবেন? কখনোই সফলতার গল্প শুনে এই সেক্টরে আসাটা আমি মনে করি না যে ঠিক হবে। কেউ যদি এই পেশাটাকে ভালোবেসে, এইটাকে চিন্তায় নিয়ে এই পেশার সাথে সংযুক্ত হতে চায়, তাহলে সে আসবে। সফলতাটা আসলে সবার কাছে ধরা দেবে না, এটাই স্বাভাবিক। সফলতা তখনই আসবে সে যখন এটাকে ভালোবেসে এটার সাথে সম্পৃক্ততা তার অনেক বেশি হবে, তখন সে সফলতা পাবে। আরেকটা বিষয় আপনাকে জানাই, আমাদের দেশে আসলে অনেক এখন ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার বা ফেসবুক থেকে অনেক বিষয়ে আর কি অনেক বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হয়। অল্প দিনেই কোটিপতি বা বিঘাপতি এত লক্ষ লক্ষ টাকা, এটা আসলে একেবারে অত সহজ বিষয় না। এটা হাতে গোনা কয়েকজন, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন যে বেশিরভাগ চাষিরাই এই সফলতার কাছে পৌঁছাতে পারেনি। সুতরাং আপনি সফলতার পাশাপাশি যারা ব্যর্থ হয়েছে তাদের গল্পটাও শুনবেন, তাদের গল্প। এটাও আপনাকে ক্যালকুলেশন করতে হবে। আপনি প্রাথমিক একটা বাগান করে তুলেন, আপনি 1 বছর বা 2 বছরে আপনি সফল হতে চাইলেন, আপনি সফল হতে পারছেন না, আপনি হয়তো সেখানে ইনভেস্ট আপনি বন্ধ করে দিলেন, তাহলে আপনার টোটালটাই নষ্ট হবে। বাট আপনাকে সফলতার চাবিকাঠি, এইটা সফলতা পর্যন্ত পৌঁছাতে হলে সর্বনিম্ন 4 বছর আপনাকে ছুটতেই হবে। অবশ্যই ধৈর্য রাখতে হবে, এটা একটা ভালোবাসা রাখতে হবে। সময় সাপেক্ষ বিষয়। আপনাকে এই ধৈর্য বা এই পরিমাণ সময়ে ইনভেস্ট করার মতন টাকা সবটাই আপনাকে থাকতে হবে, তবেই আপনি সফলতা পাবেন। তো আমার যেটা বলার, যারা এই পেশার সাথে জড়িত হতে চায়, তারা অবশ্যই সবটা ক্যালকুলেশন করে তবেই এখানে আসবে। শুধু সফলতা দেখে আসাটা একটা ভুল হবে। হ্যাঁ, আপনার সাথে গল্প করে তো আমি অনেক তথ্য জানতে পারছি, যেগুলো নতুন উদ্যোক্তাদের অনেক উপকারে আসবে। তো ভাই, আমি প্রথমেই একটু জেনেছি যে আপনার রুচি ঘর নামে একটা প্রকল্প আছে। এই প্রকল্পে আর কি কি ফল আছে, ফলের গাছ আছে, একটু আমাদেরকে বলবেন, একটু আমরা দেখব। এইটা হচ্ছে আমার একটা অনলাইন পেজ এবং আমার এই প্রকল্পটার নাম। আচ্ছা আচ্ছা। এই প্রকল্পের আওতায় আমাদের প্রায় 25 বিঘা মতন ড্রাগন আছে, 2 বিঘা মতন আছে অস্ট্রেলিয়ান একটা কেনু, পেয়ারা আছে, আরো অন্যান্য ছোটখাটো বেশ কিছু আছে। জি, পেয়ারা আছে। সব মিলে আমরা 6-7 প্রকারের ফলের চাষ আমাদের সাথে জড়িত আছি। কৃষক ভাইদের সাথে গল্প করলে, সময় কাটালে অনেক তথ্য জানা যায়।
যেটা বইয়ের পাতায় লেখা থাকে না। দর্শক, গল্প করতে করতে সময় হয়ে গেল একটি বিরতি নেওয়ার। আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এতক্ষণ মালটা সম্পর্কে অনেক তথ্য জানলাম, এবার আমরা ড্রাগন সম্পর্কে ভাইয়ার সাথে একটু কথা বলবো। ভাইয়া, পিছনে আমি অনেক ড্রাগনের খেয়ে দেখতে পাচ্ছি। এখানে আপনি একটু আমাকে বলেন যে ড্রাগন কয় জাতের ড্রাগন এখানে চাষ করেছেন, কতটুকু পরিমাণে, আর ড্রাগনের তো এখন সিজন না, কতদিন পরে আমরা ড্রাগনটা পাচ্ছি? ধন্যবাদ আপু। আমাদের পিছনে যেটা দেখছেন এটা হাইব্রিড জাতের ড্রাগন আর কি। আচ্ছা আচ্ছা। ড্রাগন মূলত আমাদের উচিঘরের প্রায় 23 বিঘা মতন ড্রাগনের চাষ আছে। ওয়াও। এটা মূলত রিসেন্টলি 1 মাস আগে ড্রাগনটা শেষ হয়েছে। এপ্রিল মাসের দিকে ফুল আসবে নতুন, সেই সময় আবার হয়তো নতুন ড্রাগনটা দেখতে পারবেন। ড্রাগন চাষ করার জন্য কোন কোন বিষয়গুলো একজন কৃষি উদ্যোক্তা যে হতে চাচ্ছে তাকে মাথায় রাখতে হবে, একটু বলবেন? ড্রাগনের যখন বছর শেষ হয় জি। তখন তার বেশ কিছু পরিচর্যা থাকে, অর্থাৎ আচ্ছা আচ্ছা। পরবর্তী বছরে ফল নেয়ার জন্য গাছকে তৈরি করাটা এখনই সব থেকে বেস্ট টাইম। আপনি গাছের, আমি আপনাকে একটু দেখালে বুঝতে পারবেন, এটা দেখার বিষয়। প্রত্যেকটা গাছে একাধিক পরিমাণে এই টাইপের ব্রাঞ্চগুলো আসে, অর্থাৎ আচ্ছা, কুশি। এটা ড্রাগন গাছ এবং ড্রাগন গাছের এই টাইপের কুশিগুলো আসে। আচ্ছা। এটা ধীরে ধীরে বড় হয়, এটা বড় হয়ে এক সময় একটা ম্যাচিউর ডালে পরিণত হয়। এই কাঁটাগুলোতে মূলত ফল হয়। আমরা করি চাষি যারা, বাট যারা ভোক্তা পর্যায়ে তারা আসলে অনেকেই জানে না ড্রাগনটা হয় কোথায়। কাঁটাটাই মূলত ফুলটা হয় এবং এখান থেকে ড্রাগনটা হয়। কুশি প্রত্যেকটা ডালে সর্বোচ্চ 2টা করে রাখতে হবে এবং গাছের গোড়া পরিষ্কার করে আমরা এখন এই যে জৈব সার, যেটা লোকালি পাওয়া যায়, গোবর সার গুলো দিয়ে যাচ্ছি। এগুলো যাতে পোকাতে আক্রমণ করে কেটে নষ্ট না করে দেয়, এর জন্য আমরা বেশ কিছু ওষুধ স্প্রে করি যাতে পোকাতে ক্ষতি না করতে পারে। আচ্ছা, এই ওষুধ স্প্রে আবার ড্রাগনের কোনো ক্ষতি হয় না তো? না, ড্রাগনের আসলে কোনো ক্ষতি করে না। যত বেশি এটাকে টেক কেয়ার করবেন তত আপনার ফলের মানটা কোয়ালিটি সম্পূর্ণ হবে। আপনি খাদ্য দেবেন, যত ফলের পরিমাণ বাড়বে তত ফলের সাইজ তত ভালো হবে। সুতরাং কোনো প্রকার সার বা কীটনাশকে ড্রাগনের ক্ষতি হয়। আপনি তো বললেন এটা হাইব্রিড জাতের ড্রাগন, তো আমরা তো ড্রাগনের 3টা কালার দেখি, লাল, হলুদ, সাদা। তো এইটাতে আসলে কোন রঙের কালারটা হবে? জি আপু, আমাদের বাংলাদেশে মূলত বেশ কয়েকটা ড্রাগন নিয়ে কাজ করে। লাল আছে, হলুদ আছে, সাদা আছে, বেগুনি আছে। বাট বাণিজ্যিক ভাবে মূলত লাল যে ড্রাগনটা আপনারা মার্কেটে দেখেন, বাজারে দেখেন, এইটা বাণিজ্যিক চাষ ভালো। আমাদের এটা লাল জাতের ড্রাগন। আচ্ছা আচ্ছা। সাইজটাও সুন্দর হয়, রসালো এবং সুমিষ্ট। একটা বিষয় কথিত আছে যে হচ্ছে ড্রাগন যেটা ওটাতে লাল হয়, ওটাতে স্প্রে করে রংটা করা হয়। আপনি যেহেতু একজন উদ্যোক্তা, এই বিষয়টা আপনি ভালো জানবেন যে এটা আসলে কি, মানে এটা কি আসলেই রং করে করা হয়? তাহলে তো এটা শরীরের জন্য, মানুষ যারা খাচ্ছে তাদের জন্য অনেক ক্ষতিকারক। জি আপু, আমি আপনার প্রশ্নটা বুঝতে পারছি। আমরা আসলে বাজারে 2 শ্রেণীর ড্রাগন দেখি। একটা যেটা ন্যাচারালি বড় হয় এবং ড্রাগনের সমস্ত বডিটাই পরিপূর্ণ লাল কালার, এটা স্বাভাবিকভাবে হয় একটা ড্রাগন। আর যেটা আপনি লাল সবুজ কালার দেখবেন, এটাতে বিভিন্ন শ্রেণীর স্প্রে করা হয়। আচ্ছা। অর্থাৎ বিভিন্ন হরমোন, এটা টনিক বা আরো বিভিন্ন নামের হরমোন আছে, এগুলোতে স্প্রে করলে যেটা ফলটা মোটা হয়। বাট এটা শরীরের জন্য ভালো না। এটা যদি কোনো মানুষ দীর্ঘদিন খায়, অবশ্যই তার শরীরের উপর একটা ইফেক্ট ফেলবে। বাট যেটা ন্যাচারাল ফল, স্বাভাবিকভাবে যেটা 250 গ্রাম, 300 গ্রাম, বা হাইব্রিড জাতের ফলগুলো মূলত 350 গ্রামও হয় বা 400 গ্রামও হয়, এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সুতরাং এটা খাওয়া যায়। দর্শক, গল্প করতে করতে সময় হয়ে গেল আরও একটি বিরতি নেওয়ার। আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। কৃষকদের সুখ দুঃখের গল্প তুলে ধরার জন্য আমরা গ্রামগঞ্জে ঘুরে বেড়াচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে হাজির হয়েছি রুচিঘর ফল বাগানে। ভাইয়া, আমাকে একটু বলেন, আমরা তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আপনার পেয়ারা বাগানে। আপনার এখানে কয় জাতের পেয়ারা আছে? 12 বিঘা জমিতে মিশ্র চাষটা আছে, যেখানে মাল্টা প্লাস পেয়ারা। এটার একটা কারণ যে মাল্টা গাছগুলো যতদিনে না ফল দেওয়ার উপযোগী হবে ততদিন আমরা এই পেয়ারাটা থেকে পেয়ারা তো 12 মাস কিছু পেয়ারা নিতে পারবো। হ্যাঁ, আমি একটা জিনিস দেখছি যে এখানে ব্যাগিং করা,
এটা কেন করা হয়? এটা মূলত আপু পেয়ারা গাছে ব্যাগিং করে তাই পেয়ারাতে, কারণ ফল ছিদ্রকারী এক শ্রেণীর পোকা আছে। আচ্ছা আচ্ছা। এইগুলাতে যদি পেয়ারাতে আল মেরে দেয় এই পেয়ারাটা নষ্ট হয়ে যাবে। তো এইটা একটা বিষয় থাকে। আর সরাসরি যদি রোদের আলোটা পেয়ারার গায়ে লাগে তাহলে পেয়ারাটা সানবার্ন একটা কালারটা নষ্ট হয়ে যায়। এই দুইটা কারণে আর কি পেয়ারাতে ব্যাগিং করা হয়। পেয়ারা পাতা তো আমি যতটুকু জানি যে এটা গবেষকদের মতে এটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। জি। তো এটা তো হচ্ছে ডায়াবেটিস, পিরিয়ডের ব্যথা, বিভিন্ন কাজে এটা শরীরের খারাপ কোলেস্টেরল দূর করে। তো পেয়ারা পাতার পুষ্টিগুণ সম্পর্কে একটু যদি আর একটু বলতেন আমাদেরকে। আপনার সাথে আমি একমত যে আমরা যেমন গাছ থেকে পেয়ারা খাওয়ার জন্য পাই, আবার পেয়ারার পাতারও বেশ কিছু ঔষধি গুণ আছে। এটা আপনার অনেকে তার অনেক রকমের রোগের ঔষধ হিসেবে অনেকে ব্যবহার করে। দাঁতের ব্যথাতেও এই জন্য পেয়ারা ভালো পাতা এটা। খুব খুব জি, কাজে দেয়। জি, জি, তো ভাই আমি তো দেখতে পাচ্ছি এখানে ফুল, কিছু ছোট ছোট কলি। তো এটা যে এখন তো আবার কয়েকটা ফলও দেখতে পাচ্ছি। তো এটা হারভেস্ট করার মানে অ্যাকচুয়াল টাইম কোনটা, মানে কোন সময় একদম ফল? আপু পেয়ারাটা আসলে 12 মাসই হয়। এটা আপনাকে যেটা বললাম যে এটা অলরেডি ফুটে গিয়েছে, কিছু পেয়ারার বল সাইজে দাঁড়িয়েছে, কিছু মোটা আছে, আবার কিছু এখান থেকে হারভেস্ট করা হয়ে গেছে, তারপর একটা আসতে থাকে, এভাবে 12 মাস আছে। তবে এখন শীতের সিজনে পেয়ারা একটু কম হয়, এখন মার্কেটে প্রায় পেয়ারা 80-90 টাকার উপরে কেজি। এটা বাগান থেকে নিয়ে যায়, আর মার্কেটে তো আরো বিক্রি হয় বেশি দামে। ভাইয়া রুচিঘরের ফল বাগানটা আমরা ঘুরে দেখলাম, অনেকগুলো বেশ কয়েকটি ফল সম্পর্কে আমরা অনেক তথ্য জানলাম। তো আমাকে যদি একটু বলেন যে এটাতে আপনার আসলে খরচ কিরকম হচ্ছে পুরো সব মিলিয়ে, এবং বার্ষিক আপনার আয় কত হচ্ছে? ধন্যবাদ আপু। আসলে একত্রে বলাটা একটু কঠিন হয়। ড্রাগনে এক শ্রেণীর খরচ, আয়টাও এক শ্রেণীর, মালটাতে খরচটা এক শ্রেণীর, আবার আয়টাও আর এক শ্রেণীর। ওভারঅল যেটা বলতে পারি আপনাকে, আমাদের এখানে প্রায় 50 বিঘার একটা প্রজেক্ট, যেখান থেকে মূলত 30 বিঘা মতন জায়গা ফলের বাগান থেকে ওইটা এখন ফল উৎপাদন হয়। বাকি 20 বিঘা ওইটা একেবারে নতুন, ওইটা 1 বছর মতো বয়স। আমরা একটু ক্যালকুলেশন করে যেটা পাই, খরচ খরচা বাদ দিয়ে ড্রাগন চাষে পার বিঘা প্রতি 2 লক্ষ মতন টাকা থাকে। মালটার ক্ষেত্রে যদি বলি, মোটামুটি আমরা হিসেব করে দেখেছি যে পার বিঘা মালটাতে যদি আপনি চতুর্থ বছর যান, চতুর্থ বছর থেকে আপনার মূলত এখানে বড় অঙ্কের টাকাটা আসা শুরু করে। চতুর্থ বছর থেকে পার বিঘা মালটায় আপনি মোটামুটি 4 থেকে 5 লক্ষ টাকার মালটা বিক্রি করলে আপনার হয়তো পার বিঘাতে 1 লক্ষ টাকা খরচ হবে। এটা যদি ভালো ফলন হয় এবং আপনি যদি লেট ভ্যারাইটির মালটা চাষ করে যদি একটু দেরিতে ফলটা বিক্রি করতে পারেন তবেই এটা। আদারওয়াইজ আপনি যদি আগে বিক্রি করে দেন তাহলে না। আমরা লাস্টে মালটা 130 টাকা কেজি বিক্রি করেছি। সেই অনুযায়ী আমি দেখেছি আমার প্রায় পার বিঘাতে 5 লক্ষ টাকার উপরে বেচা কিনা হয়েছে, বাট খরচটা আমার হয়তো বিঘা প্রতি 1 লক্ষ টাকা। সেইটা আমি ক্যালকুলেশন বলতে পারি যে মালটাতে বিঘা প্রতি 4 লাখ বা 4.5 লাখ টাকা প্রফিট রাখা এটা খুব স্বাভাবিক। ভাই এখানে তো অনেক লাভ লসের কথা শুনলাম, তো শুধু তো আপনারই লাভ হচ্ছে না। জি আপু, আমি আপনার কথার সাথেই বলি, আমাদের এই প্রকল্পের সাথে শুধু আমরা না, এখন বেশ অনেকগুলা পরিবারই জড়িত আছে। এই জায়গার স্থানীয় যারা আছে সেখান থেকে প্রায় 15 থেকে 20টা পরিবারের সদস্য যারা কাজ করতে পারে, তারা এখানে রেগুলার কাজ করে। তারা এখন আমাদের এই বাগানে সকাল বিকাল 2 শিফটে কাজ করে, তারা দৈনিক একটা পারিশ্রমিক পায়। এছাড়া আমাদের এই বাগানগুলা পরিচালনা করার জন্য বা সারাদিন দেখভাল করার জন্য আমরা প্রায় 4 থেকে 5 জন নিয়োগপ্রাপ্ত যারা আর কি, যারা মাসিক বেতন ভিত্তিতে কাজ করে তাদেরকেও রেখেছি। সবাই এখান থেকে উপকৃত হয়, ভোক্তা লেভেল পর্যন্ত যারা এই ফলটা খায় সেই পর্যন্ত সবাই এখান থেকে একটা উপকৃত হয়। দেশি ফল খাচ্ছে, এটা ন্যাচারাল ফল, কোনো রকম কোনো কীটনাশক বা কোনো কেমিক্যাল প্রয়োগ ব্যতীত একটা ভালো ফল খাচ্ছে। আপনি আমাদেরকে সারাদিন সময় দিয়েছেন, অনেক তথ্য আমরা আপনার থেকে জানতে পেরেছি, এবং আমাদের দর্শক এবং নতুন উদ্যোক্তা তৈরি করতে আপনার ভূমিকা অপরিসীম। অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আরটিভিকে, ধন্যবাদ আপনাকে। দর্শক, রুচিঘর ফল বাগানে আমরা পেয়ারা, ড্রাগন, মালটা অনেক ফল দেখলাম, এবং তরুণ উদ্যোক্তার মাধ্যমে আমরা জানতে পারলাম প্রায় 50 বিঘার উপরে ফল বাগান আমাদের দেশের কৃষি অর্থনীতিতে কতটা অবদান রাখছে। নতুন এরকম আরও যদি উদ্যোক্তা তৈরি হয় তাহলে আমাদের দেশের চেহারাই পরিবর্তন হয়ে যাবে।
দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আর টিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আনিকা ইশরাফিকরা। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো কৃষি সফলতার গল্প নিয়ে। এবং যে সকল কৃষক এবং খামারিরা আপনাদের কৃষি সফলতার গল্প আমাদেরকে জানাতে চান তারা অবশ্যই যোগাযোগ করুন এই নম্বরে 01878184077। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করুন।